প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ২৯। লিখেছেন DRM সোহাগ, সঙ্গে আমি আছি মাহি। তার আগেই পিছন থেকে ইরফান মায়রার পেট জড়িয়ে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চোখ বড় বড় করে বলে, কি করছেন? ওনার হাত ভেঙে গিয়েছে মনে হয়। ইরফান গটগট পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভেঙে দিয়েছি, তাই ভেঙেছে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। এই লোকটা আসলেই পাষাণ, কিভাবে বলছে ভেঙে দিয়েছি? মোচড়ামুচড়ি করে ইরফানের বুকে দুহাতে ঠেলে বলে, নামায়, ওনাকে হসপিটাল নিতে হবে তো। পিছন থেকে মিম বলে, আরে আপনি তো মায়রার দুলা ভাই, বউ রেখে শাড়ির সাথে এসব কি করছেন? কথাটা শুনে ইরফান পিছু ফিরে তাকায়, শক্ত কণ্ঠে বলে, শাট আপ, সি ইজ মাই ওয়াইফ। মিম বোকা বনে যায়। মায়রার দিকে তাকালে দেখে মায়রা অসহায় চোখে মিমের দিকেই চেয়ে আছে। মিম বোধহয় বুঝলো, কটমট চোখে মায়রার দিকে তাকালো। বেয়াদব তাকে মিথ্যা বলেছিল। ইরফানের চোয়াল শক্ত, উল্টো ঘুরে পায়ের গতি বাড়িয়ে তার গাড়িতে উঠে বসে। কোলের ওপর মায়রাকে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। বাঁ হাতে মায়রাকে নিজের সাথে চেপে ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়। মায়রা মুচড়ামুচড়ি করতে করতে বলে, ছাড়ুন আমায়, ওই ভাইয়ার হাত ভেঙে গিয়েছে, এখন কি হবে? ইরফান গাড়ির ব্রেক কষে, দুহাতে মায়রাকে নিজের সাথে চেপে রাগান্বিত স্বরে বলে, আর একবার ওই ছেলে চিন্তা করলে ওর মাথা কেটে ফেলবো। মায়রা ঢোক গিলে ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। মায়রাকে নিয়ে গাড়ি থেকে নামলো। এরপর মায়রার হাত ধরে একটা দোকানের দিকে নিয়ে যায়। মায়রা বোকার মতো চেয়ে ইরফানের পিছু পিছু যায়। কি করছে এই লোক? ইরফান দুটো সাবান কিনল, আশেপাশে কিছু খুঁজলো, কাঙ্ক্ষিত জায়গা চোখে পড়লে মায়রার হাত টেনে সেদিকে নিয়ে যায়। মায়রা হাঁ করে চেয়ে আছে, মনে প্রশ্ন জাগে, সাবান কিনলো কেন? ভাবনার মাঝেই রাস্তার পাশে একটা পানির লাইনের পাশে দাঁড় করিয়ে দেয় ইরফান মায়রাকে। এরপর একটা সাবানের প্যাকেট পকেটে রেখে অপরটি ছিঁড়ে ফেলে। মায়রাকে ঘুরিয়ে মায়রার পেট তার বুকে লাগিয়ে পিছন থেকে মায়রার বোরখার বাম হাতা গুটিয়ে দেয়। ট্যাপ ছেড়ে মায়রাকে সহ নিচু হয়ে সাবান ভিজিয়ে মায়রার হাত ডলতে থাকে। মায়রা চোখ বড় বড় করে তাকায়, চেঁচিয়ে বলে, আরে কি করছেন? আমার হাত পরিষ্কার তো। ইরফান পাত্তা দিল না, গম্ভীর গলায় ধমকে বলে, শাট আপ। মায়রার ঢোক গিলে, সে বোধহয় বুঝেছে এই লোক কেন এমন করছে। ছোট মাথায় ব্যাপারটা তার কাছে ভীষণ ভারী লাগলো। ইরফানের মুখাভাবে স্বভাব সুলভ গাম্ভীর্যের ছাপ। নিচু হওয়ায় ইরফানের বাম গাল মায়রার ডান গাল বরাবর। মায়রা আর চোখে তাকালো ইরফানের দিকে, ঢোক গিলে নিজের হাতের দিকে তাকালো। ধীরে ধীরে ইরফানের হাতের গতি বাড়ে। মায়রা ব্যথা পায় হাতে। হাত ছাড়াতে চাইলে ইরফান বাঁ হাতে শক্ত করে মায়রার হাতের কবজি চেপে ধরে। ডান হাতে হাত ডলতে থাকে। মায়রা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, হাত ছাড়ুন প্লিজ, আমি ব্যথা পাচ্ছি। ইরফানের হাত থেমে যায়। ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকালে দেখলো মায়রার চোখের কোণে চিকচিক পানি। হাতের সাবান ফেলে দেয় দ্রুত। ডান হাতে মায়রার হাত উঠিয়ে ফেনাযুক্ত হাতেই ঠোঁট ছোঁয়ায়। মায়রা চোখ বড় বড় করে তাকায়, অদ্ভুতভাবে বলে, আপনি কি পাগল? সাবান খাচ্ছেন কেন? ইরফান থতমত খেয়ে দ্রুত মায়রার হাত ছেড়ে দেয়, মুখ কুঁচকে নেয়। সাবানের ফেনা মুখে গিয়েছে, পাশেই থুতু ফেলে। মায়রার কেন যেন হাসি পায়, কিছুটা শব্দ করেই হেসে ফেলে। ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করে বলে, ওই ভাইয়া আমার হাত ধরেছিল বলে আপনি আমার হাতে সাবান লাগাচ্ছেন, তাই না? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, নো, তোমার হাত ডাস্টে ভরে গিয়েছে। মায়রা মুখ বাঁকায়, ডান হাত এগিয়ে দিয়ে বলে, তবে এই হাতও ধুয়ে দিন। একসাথেই ছিল দুই হাত। ইরফান ধমকে বলে, শাট আপ স্টুপিড গার্ল। মায়রা বিরক্ত হয়, সারাদিন শুধু ইংলিশ ঝাড়বে কানের কাছে। ইরফান মায়রার ঘাড় বরাবর মুখ নামিয়ে হিজাবের অংশ দিয়ে ঠোঁটে লেগে থাকা ফেনা মোছে। মায়রা কেঁপে ওঠে, শুকনো ঢোক গিলে নিজের হাতের দিকে তাকায়। ইরফান ট্যাপের নিচে হাত রেখে মায়রার হাত ধুয়ে দেয়। মায়রার ফর্সা হাত লাল হয়ে গিয়েছে। এটা দেখে পকেটে সাবান বের করে ছুঁড়ে ফেলল। এরপর মায়রার হাত ধরে দ্রুত পায়ে গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়িতে বসে মায়রার দিকে চেয়ে রেগে বলে, একা একা কেন এসেছো? মায়রা মাথা নিচু করে নেয়, মিনমিন করে বলে, আমি আসতে পারি। ইরফান ঠান্ডা গলায় বলে, আমার এখন তোমাকে খুন করতে ইচ্ছে করছে।
মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান গম্ভীর চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা তার কোমর থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। এই মেয়েকে কি করা যায় সেটাই ভাবছে, মাথায় কাজ করে না। বাসে একা একা পুরো রাস্তা এসেছে, ভাবতেই ইচ্ছে তো করছে এগিয়ে একে ফটাফট থাপড়ে গাল লাল করে দিতে। কিছু একটা ভেবে তীক্ষ্ণ চোখে চেয়ে প্রশ্ন করে, পাশের সিট কার ছিল, ছেলে না মেয়ে? মায়েরা আমতা আমতা করে বলে। ইরফান ধমকে বলে, আনসার মি, ছেলে। ইরফান চিল্লিয়ে বলে, হোয়াট? কথাটা বলেই রাগের চোটে ঠাস করে মায়েরার বাম গালে থাপ্পড় মেরে দেয়। মায়েরা কেঁপে ওঠে, চোখ খিঁচে নেয়। শক্ত হাতে থাপ্পড় খেয়ে গালটা টনটন করে উঠল। মাথা নিচু করে নিল, চোখ জোড়ায় পানি জমেছে। ইরফান মায়েরা চোয়াল ধরে রাগান্বিত স্বরে বলে, তোকে বেরোতে নিষেধ করেছিলাম না? এই পুচকি মেয়ে, আমার কথা তোর কানে যায় না, জানে মেরে ফেলবো একদম। মায়েরা মাথা নিচু করেই থাকে, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। এখন কেন যেন ইরফানের মার খেয়ে অভিমানে কষ্টে চোখের পানি ঝরে। মায়েরা বুঝে পায় না কারণ। ইরফান মায়েরার গাল ছেড়ে সিটে মাথা এলিয়ে চোখ বুঝল, ফোঁস করে শ্বাস ফেলে। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে চোখ মেলে তাকায় মায়েরার দিকে। ঠান্ডা গলায় নরম স্বরে আবদার করে, আমার রাগ কমিয়ে দেবে প্লিজ? মায়েরা ভেজা চোখ জোড়া খুলে পিটপিট করে তাকায় ইরফানের দিকে। অদ্ভুত চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। সে কিভাবে রাগ কমাবে? পাষাণ লোক, শুধু ছুতো খুঁজবে তাকে মারার। মাথা নিচু করে ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে বসতে চায়। ইরফান দুহাতে মায়েরার কোমর জড়িয়ে বলে, হোয়াট হ্যাপেন্ড? রাগ কমিয়ে দিতে বললাম, উল্টে রাগাচ্ছ? ভালো হবে না তুমি। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। কি করবে সে? রাগ কিভাবে কমাবে? তাকে শুধু ধূপধাপ মেরে দেয়। চোখ তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। রেগেছে তো সে একা এসেছে এর জন্য। সেই ভাবনা থেকে মায়েরা ঢোক গিলে বাচ্চাদের মতো করে বল, আর কখনো একা একা বাইরে বের হব না। ইরফান ডান হাতে মায়েরার গালে গড়িয়ে পড়া পানি মুছে দিয়ে বলে, কাঁদছো কেন? মায়েরা কাঁদতে কাঁদতে রেগে বলে, মেরে বলছেন কাঁদছি কেন? কাঁদবো না তো কি হাসবো? ইরফান মায়েরার গালে ডান হাত দিয়ে নরম গলায় বলে, সরি, অনেক ব্যথা পেয়েছো? মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের ভয়েস টোনে। তেরামি করে কান্না ভেজা গলায় বলে, না, আরাম পেয়েছি। ইরফান বিরক্ত হয় মায়েরার তেরা কথায়। কটমট দৃষ্টিতে তাকায় মায়েরার দিকে। এই স্টুপিড তাকে না রাগিয়ে শান্তিতে নিঃশ্বাস নিতে পারে না। মায়েরার চোখের পানি দেখে দমলো একটু। বাঁ হাত মায়েরার ডান গালে হাত রাখে। হঠাৎই মুখ এগিয়ে নিয়ে মায়েরার বাম গালে ঠোঁট চেপে ধরে। মায়েরা স্তম্ভিত হয়ে যায়, শরীর শিরশির করে। ইরফান ডান হাতে মায়েরার কোমর জড়িয়ে কাছে টেনে নেয়। ওভাবেই ফিসফিসিয়ে বলে, ইউনো, আমিও ব্যথা পেয়েছি। মায়েরা জমে বসে আছে। ইরফানের কথা তো শুনতেই পেল না। ইরফানের কাজেই মায়েরা বারবার শুকনো ঢোক গিলে। ইরফানের বুকে দুহাত রেখে ঠেলে সরাতে চায়। তার মনে হয় হাঁপানি চাপ দিচ্ছে। ভারী নিঃশ্বাস ফেলে কাঁপা গলায় বলে, সরুন। ইরফান বোধহয় বিরক্ত হলো, তবে নিজেকে দমালো। কাল থেকে মুখ উঠিয়ে মায়েরার দিকে তাকায়। মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান মায়েরার হিজাব টান মেরে খুলে দেয়। এরপর বোরখার গলার মাঝে হাত দিয়ে টেনে বোরখা খুলতে চায়। মায়েরা চোখ বড় বড় করে ইরফানের হাত ধরে বলে, কি করছে? ইরফান গম্ভীর গলায় বলে, তোমাকে ক্লিন করছি, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা অদ্ভুত চোখে তাকায়। সে কি ড্রেনে পড়েছিল যে তাকে ক্লিন করতে হবে? রেগে বলে, আমি ক্লিনই আছি, কোনো ড্রেনে পড়িনি। ইরফান রেগে বলে, তার চেয়েও নোংরা কিছু তোমার বডিতে লেগেছে। কথাটা বলে শক্তি খাটিয়ে মায়েরার বোরখা টান মেরে ছিঁড়ে ফেলে। মায়েরা চেঁচিয়ে ওঠে। ঘাড়ে চিড়ে গিয়েছে বোধহয়। চিনচিন করে উঠল জায়গাটা। ইরফান মায়েরার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে গাড়ির গ্লাস নামিয়ে মায়েরার বোরখা বাইরে ছুঁড়ে ফেলে। এরপর গাড়ির গ্লাস আবারও উঠিয়ে দেয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার মাথা থেকে কোমর পর্যন্ত দৃষ্টি বোলায়। মায়েরার পরনে জর্জেটের ব্রাউন কালারের একটা ফিটিং কামিজ, জামার হাতা কনুয়ের নিচ পর্যন্ত, ফর্সা গলার ডান দিকে ছোট্ট একটা বাদামি তিল। ইরফান ঢোক গিলল।
ডান হাত উঠিয়ে বুড়ো আঙুল দিয়ে তিলের ওপর আলতো করে স্পর্শ করে অবুঝ গলায় প্রশ্ন করে, এটা কি? আই ওয়ান্ট টু ইট দিস। মায়েরা ইরফানের কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। খেতে চায় মানে? দ্রুত তার দুহাতে ইরফানের মুখ চেপে ধরে। ইরফান বিরক্তির সাথে অদ্ভুতভাবে মায়েরার মুখের দিকে তাকায়। মায়েরা ইরফানের দৃষ্টি দেখে ঢোক গিলে ইরফানের দিকেই সিটিয়ে নিজেকে ঢাকতে চায়। মাথা নিচু করে মিনমিন করে বলে, বাড়ি নিয়ে চলুন প্লিজ। ইরফান স্থির চোখে তাকিয়ে রয় মায়েরার মুখ পানে। মায়েরার মাথা নিচু, তার শরীর কাঁপছে মৃদু। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরাকে অবলোকন করে। মায়েরা এলোমেলো দৃষ্টি নিচু করে রাখে। খুব ভালোই বুঝলো ইরফান তার দিকেই চেয়ে আছে। ইরফানের মুখ থেকে হাত সরায় না, ওভাবেই মাথা নিচু করে মিনমিন গলায় কাপা কণ্ঠে বলে, আমি গোসল করব, বাড়ি চলুন। ইরফান তার মুখ থেকে মায়েরার হাত সরিয়ে বিরক্তি কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কিছু করেছি আমি? কাঁপছো কেন? মায়েরা মাথা নিচু করে ঢোক গিলে ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল। ইরফান মৃদুস্বরে বলে, ইটস ওকে, ডোন্ট প্যানিক, কিছু করব না। এরপর ফোঁস করে শ্বাস ফেলে। বা হাতে মায়েরার হিজাব নিয়ে মায়েরাকে মাথাসহ ঢেকে দেয়। মায়েরা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মায়েরার থেকে দৃষ্টি ঘুরিয়ে রাস্তার পানে রেখে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা ইরফানের কোল থেকে নামতে গেলে ইরফান দাঁতে দাঁত চেপে বলে, আমায় রাগিও না স্টুপিড গার্ল। মায়েরা চুপ হয়ে যায়। একটু আগেই নরম গলায় কথা বলল, আবার আগের রূপে ফিরে গিয়েছে। একটু পর পর আর চোখে ইরফানের দিকে তাকায়। কিছুক্ষণ পর ইরফান গ্রাম থেকে বেশ অনেকটা দূরে বাজারের মাঝে গিয়ে গাড়ি থামায়। মায়েরাকে পাশের সিটে বসিয়ে দেয়। এরপর গাড়ির ডোর খুলে বেরোতে নিলে মায়েরা বলে ওঠে, কোথায় যাচ্ছে? ইরফান গাড়ির ডোর লাগাতে গিয়ে থেমে যায়। মায়েরার দিকে চেয়ে বলে, কাজ আছে। হোয়াট? মায়েরা আমতা আমতা করে বলল, আমার জন্য দুটো চিপস আনবেন। ইরফান অদ্ভুতভাবে মায়েরার দিকে তাকায়। ভ্রু কুঁচকে বলে, তুমি বড় হবা না? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, বড়রাও চিপস খায়। ইরফান শব্দ করে গাড়ির ডোর লাগায়। মায়েরা বুঝলো না সে রেগে যাওয়ার কি বলেছে। সে কি চিপসও খেতে পারবে না? কত খুনখুনে বুড়ি চিপস খায়, তাদের চেয়ে সে কত ছোট। ভাবনার মাঝে ইরফান গাড়ির ডোর খুলে সিটে বসে পড়ে। হাত ভর্তি অনেক বড় বড় কয়েকটা পলিথিন, যেগুলোতে অনেকগুলো করে চিপস ঠাসানো। সবগুলো মায়েরার কোলের উপর রাখে। মায়েরা হাঁ করে চেয়ে আছে। একটার পর একটা পলিথিন ভরা চিপস রাখে ইরফান। মায়েরা মাথা উঁচু করলো। তার চেয়েও অনেক লম্বা হয়ে গিয়েছে সবগুলো চিপসের হাইট। তবদা খেয়েছে ইরফানের দিকে চেয়ে বলে, এতগুলো এনেছেন কেন? দুটো আনলেই হতো। ইরফান উত্তর দিল না। তার হাতে একটা শাওয়ার জেল। গাড়ির সামনে শাওয়ার জেল রেখে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা বেশ কয়েকটা পলিথিন গাড়ির সামনে রাখলো। তার অর্ধেকে নেমে আসলে মায়েরার পলিথিন থেকে সবগুলো চিপস বের করে রাখে কোলের উপর। জায়গা না হওয়ার এদিক ওদিক পড়ে যায় ইরফানের। কোলের উপর দুটো ছিটকে প্যাকেট যায়। মায়েরা হাত টানা দিয়ে চিপস দুটো ধরলে ইরফান বাঁ হাতে মায়েরার হাত চেপে ধরে। ডান হাতে গাড়ি স্টিয়ারিং ঘোরায়। ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে চায় একবার, দৃষ্টি সরিয়ে রাস্তার পানে পানে। এরপর গম্ভীর গলায় বলে, বড় হবে কবে? মায়েরা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। একটু থেমে বলে, আমি তো বড়ই, বড়রাও চিপস খায়, আপনি হয়তো জানেন না। ইরফান মায়েরার হাত ছেড়ে বাম হাত গাড়ির স্টিয়ারিংয়ে রেখে বিড়বিড় করে, গাধা। মায়েরা হাত ছাড়া পেয়ে ইরফানের কোল থেকে চিপস দুটো নেয়। সবগুলো নেড়ে চেড়ে দেখলো। অনেক ধরনের চিপস, প্রতিটি দুটো করে। গাড়ির সামনে যেগুলো রেখেছে সেগুলোও ঢাললো। অনেকগুলো নিচে পড়ে যায়। মায়েরা নিচু হয়ে তুলে আবার সেগুলো গাড়ির সামনে রাখে। মায়েরার মন ভালো হয়। এর মধ্যে মনে হচ্ছে অনেক চিপসই সে খায়নি কখনো। যেটা পছন্দ হলো সেটাই সবার আগে ছিঁড়ে মুখে পড়লো। বেশ কয়েকটা খেয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান গাড়ি চালানোয় ব্যস্ত। মায়েরা খুশির জোয়ারে উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে, থ্যাংক ইউ বর, আপনি একটু একটু ভালোই। কথাটা বলে আর একটা চিপস মুখে নেয়। কামড় দেওয়ার আগেই মনে হয় কি বলল সে। আর চোখে ইরফানের দিকে তাকায়। মুখ ফসকে কি বলে ফেলেছে ভাবতেই নিজেই বরফ হয়ে বসে রইল। মুখের চিপসের
আর কামড় বসানোর কথা মনে থাকলো না। কি জ্বালা, এমন লাগছে কেন? ভুল 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 শব্দ বলে দিল, মুখের ব্রেক থামে না কেন তার। ইরফান গাড়ির স্পিড বাড়ায়, ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। কিছুক্ষণের মাঝে তার ফুপির বাসার সামনে গাড়ি থামায়। এরপর ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, বের হও। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে অপরাধীর ন্যায় বলে, সরি। ইরফান ভুকুচকে বলে, ওয়াই। মায়েরা কি বলবে বুঝলো না। বরকে বর ডাকার জন্য সরি বলছে? কোন বউ এটা করে? মায়েরা নিজের উপরই বিরক্ত হলো। ইরফানকে তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে থাকতে দেখে দাঁত বের করে হেসে বলে, মাই উইশ। ইরফান বিরক্ত হয়ে বলে, স্টুপিড। মায়েরা মনে মনে হাসে। এই লোকটাকে কিছু জিজ্ঞেস করলে এভাবেই আনসার দেয়। এখন বুঝুক কেমন লাগে। ইরফান ডোর খুলে গাড়ি থেকে বের হয়। মায়েরার অপর পাশে এসে ডোর খুলে দিলে মায়েরা যতগুলো পারলো ততগুলো চিপসের প্যাকেটে দু হাতে ভর্তি করে নিল। এরপর মাথা তুলে ইরফানের দিকে চেয়ে অসহায় হয়ে বলে, আর নিতে পারছি না। ইরফান নিচু হয়ে গাড়ির সামনে থেকে সবগুলো চিপস পলিথিনে ভরলো ফটাফট। মায়েরার কোলের উপর থেকে চিপসগুলো নিয়ে সেগুলো পলিথিনে ভরে সবগুলো তার এক হাতে নিল, অপর হাতে শাওয়ার জেল। মায়েরা গাড়ি থেকে নেমে ইরফানের পিছু পিছু যায়। ইরফান বাড়ির ভেতরে গিয়ে চিপসের প্যাকেটগুলো টেবিলের উপর রেখে মায়েরার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। মায়েরা চেঁচিয়ে বলে, আরে কি করছেন, ছাড়ুন আমায়। ইরফান শুনল না। মায়েরার হাত চেপে তার ঘরে নিয়ে যেতে লাগলো। ত্রিনা বেগম ঘর থেকে বেরিয়ে আসে। মায়েরাকে ইরফান নিয়ে যাচ্ছে দেখে তিনি আর কিছু বললেন না, মৃদু হাসলো শুধু। ইরফানের অবস্থা দেখে তিনি হাসেন। এই ছেলেকে আগে তার বাড়িতে আনতে কত বেগ পোহাতে হতো, এখন পারলে নিয়মিত আসে, কারণ তো অজানা নয়। ইরফান মায়েরার হাত থেকে টান মেরে চিপসের প্যাকেট নিয়ে ছুঁড়ে ফেলে। এরপর মায়েরার হাতে শাওয়ার জেল ধরিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, শাওয়ার নাও ফার্স্ট। মায়েরা শাওয়ার জেল উল্টে পাল্টে দেখে, এগিয়ে দিয়ে বলে, এই ওয়াশরুমে সাবান আছে, এটা আপনি রেখে দিন। ইরফান রেগে বলে, স্টুপিড, কিছু শুনতে চেয়েছি? পুরোটা দিয়ে এক্ষুনি শাওয়ার নেবে, যাও। মায়েরা অদ্ভুত চোখে থাকায়, পুরোটা মানে? এটা তো 6 মাস যাবে মনে হচ্ছে, সেটা সে একদিনেই ঢেলে দেবে? এত বড় শাওয়ার জেল এনেছে কেন? ইরফানের দিকে চেয়ে বলে, পাগল নাকি আপনি? এটা লাগবে না আমার, রাখুন তো। ইরফান বিরক্ত হয়, এই স্টুপিডকে ভালোভাবে কিছু বললে শুনবে না। মায়েরার দিকে চেয়ে ইরফান তার শরীর থেকে কোট খুলে ছুঁড়ে ফেলে। দু হাতে সাদা শার্টের হাতা গুটিয়ে নেয়। এরপর বাঁ হাতে মায়েরার পেট চেপে তাকে উঁচু করে ধরে। দ্রুত পায়ে ওয়াশরুমে গিয়ে মায়েরাকে দাঁড় করিয়ে শাওয়ার অন করে দেয়। ঝপঝপ করে বৃষ্টির ফোঁটার ন্যায় পানি পড়তে থাকে। মায়েরা মাথা থেকে হিজাব পড়ে যায়। পানির কণাগুলো চুল পেরিয়ে শরীর ছুঁয়ে দেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে। সরে যেতে নিলে ইরফান মায়েরাকে টেনে ধরে শাওয়ারের নিচে। পানির দাপটে মায়েরার চোখ বন্ধ হয়ে আসে। আদো আদো চোখ মেলে তাকিয়ে চেঁচিয়ে বলে, ছাড়ুন আমায়, অসভ্য লোক। কথাটা বলে হাতের শাওয়ার জলের বোতল ইরফানের দিকে ছুঁড়ে মারে। ফলস্বরূপ বোতলটি ইরফানের বুকে গিয়ে লাগে। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে তাকায়। নিচু হয়ে বোতলটা তুলে নিয়ে এগিয়ে এসে শাওয়ার অফ করে দেয়। বাঁ হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ধরে শাওয়ার জেলের বোতল মায়েরার মাথায় ঢেলে দেয়। ডান কাঁধে ঢেলে দেয়। সবগুলো ঢেলেছে। মায়েরার মোচড়ামুচড়ি করে। ইরফান তার কাজ শেষে ফাঁকা বোতল ছুঁড়ে ফেলে। মায়েরাকে ছেড়ে দুপা পিছিয়ে গিয়ে দাঁড়ায়। মায়েরার পা থেকে মাথা পর্যন্ত চোখ গলায়। মায়েরা ঢোক গিলছে। ভেজা জামা গায়ের সাথে একদম লেপ্টে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, তুমি জেলগুলো গায়ে মাখবে নাকি আমি স্টার্ট করব? মায়েরা মাথা নিচু করেই চোখ বড় বড় করে তাকায়। মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে কণ্ঠে ঝাঁজ নিয়ে বলে, আপনার একটুও লজ্জা নেই? ইরফান মায়েরার ভেজা মুখ পানে চেয়ে অকপটে বলে, নো। ইরফানের দৃষ্টি দেখে মায়েরা মাথা নিচু করে নেয়। মিনমিনে গলায় বলে, আপনি বাইরে যান। নো। মায়েরার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। চোখ তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে, যান বলছি। মেয়েদের গোসল করা দেখতে চান? ইরফান ভ্রুকুচকে বলে, তোমার বডিতে নোংরা লেগেছে, ভালোভাবে ক্লিন করতে হবে, স্টার্ট করো ফার্স্ট। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, বিশ্বাস করুন আমার শরীরে একদম ময়লা নেই, আমি কোনো নর্দমায় পড়িনি, আমি অনেক সাবধানে চলাফেরা করি। ইরফান এগিয়ে আসতে নিলে মায়েরা দেয়ালের সাথে চেপে গিয়ে বলে, করছি করছি, এগোচ্ছেন কেন? ইরফান দাঁড়িয়ে যায়। গম্ভীর স্বরে বলে, ফার্স্ট।
মায়েরা অসহায় কণ্ঠে বলে, আপনি যান, আপনি থাকলে পারবো না। ইরফান রেগে বলে, আমায় রাগিও না, নয়তো আমি স্টার্ট করব। কথাটা বলতে বলতে শার্টের হাতা গোটায়। মায়েরা রেগে বলে, আপনি একটা অসভ্য লোক, আমি আপনার সামনে সব খুলব। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে ভাবলেশীন হয়ে বলে, সো হোয়াট। মায়েরা থতমত খেয়ে থাকা। অসহায় লাগছে নিজেকে। আপনার কি মনে হচ্ছে আমি ম্যানহোলের মধ্যে পড়ে গিয়েছিলাম? ইরফান গম্ভীর গলায় বলে, নো, আপাতত তোমার বডির চেয়ে ম্যানহোল বেটার। মায়েরার মনে হলো তার বডি পচে গিয়েছে। মায়েরা বুঝতে পারছে না ইরফান কেন এমন করছে। মেয়েটা মাথা নিচু করে অসহায় কণ্ঠে বলে, প্লিজ যান এখান থেকে। ইরফান মায়েরার সামনে এগিয়ে এসে দাঁড়ায়। মায়েরা মাথা নিচু করেই এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান দুহাতে মায়েরার গাল ধরে উঁচু করলো। ভিজে চুপচুপে হয়ে আছে মেয়েটা, চোখ নিচে নামানো, কেমন হাঁসফাঁস করে। ইরফান ডান হাতের বুড়ো আঙুল দিয়ে মায়েরার কপালে লেগে থাকা বিন্দু বিন্দু পানির কণা মুছে দেয়। বাঁ হাতের বুড়ো আঙুলের সাহায্যে গলার তিলে আঙুল ছোঁয়ায়। দৃষ্টি সেধায় নিবদ্ধ রেখে গম্ভীর স্বরে বলে, বডি ভালোভাবে ক্লিন করবে, ওকে? আদারওয়াইজ সেকেন্ড টাইম নো চান্স। আমি নিজ হাতে গোসল করাবো। মায়েরা ঢোক গিলে আমতা আমতা করে বলে, করব, ভালোভাবে করব। ইরফান মায়েরার মুখের দিকে তাকায়, মৃদু স্বরে বলে, গুড গার্ল। কথাটা বলে ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। মায়েরা আটকে রাখা শ্বাস ফেলে। ইরফান দুপুর পরপরই গ্রাম থেকে ব্যাক করে অফিসের কাজ সব সামলে নিয়েছে। বেশ রাত করে বাড়ি ফিরল। গ্রামে গিয়েছিলে কেন? বাবার কথায় ইরফানের পা থেমে যায়। ভ্রু কুঁচকে বলে, কাজ ছিল। কাজটা কি সেই ছেলের হাত ভাঙা? ইরফান পিছু ফিরে তার বাবার দিকে তাকায়। ভাবনাবিহীন উত্তর করে, মেবি। তারেক নেওয়াজ কটমট দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। রেগে বলে, তুমি কি এখন শিক্ষকতা ছেড়ে গুন্ডামিতে যোগ দিতে চাইছো? ভেবে দেখব। তারেক নেওয়াজ হতভম্ব হয়ে চেয়ে রইল ছেলের পানে। গাজীপুর থেকে ফিরে আসলে গ্রামের এক পরিচিত লোক তাকে কল করে জানায় তার ছেলের হাত ভেঙে দিয়েছে তার ছেলে ইরফান। লোকটার বোনের মেয়ের বিয়ে ছিল আজ। সেসব রেখে সেই ছেলেকে নিয়ে হসপিটালে দৌড়ায়। তারেক নেওয়াজের মোটামুটি ভালোই সম্পর্ক ছিল লোকটার সাথে। এখন ইরফানের জন্য কি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। ছেলের দিকে তাকিয়ে রেগে বলে, তোমাকে কেউ কিছু বললে গায়ে তো লাগাও না। এখন কি আমার মান সম্মানটাও খাবা বলে মাঠে নেমেছ? হাত ভেঙেছ কেন ছেলেটা? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, মান সম্মান খাবো না বলেই তো জাস্ট একটা হাত ভাঙলাম। তারেক নেওয়াজ বিস্ময় নিয়ে বললেন, ছেলেটার হাত ভাঙার পরও তোমার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখছি না। দূরে দাঁড়িয়ে থাকা রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, তোমার ছেলেটাকে এবার একটু মানুষ হতে বলো রুমা। ইরফান বিরক্ত হয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলে, ছেলেটার হাত ভালো না, যেখানে সেখানে চলে যায়, তবুও তো সাথেই রেখেছি, এত আপসেট হওয়ার কি আছে? স্ট্রেঞ্জ। তারেক নেওয়াজ অদ্ভুত চোখে তাকিয়ে রইল ইরফানের দিকে। মানে হাত ভাঙার অনুশোচনা তো নেই ইরফানের মাঝে, বরং হাত সাথে রেখেছে এটার জন্যই আফসোস করছে। বাঁখাড়া হয়ে ইরফানের প্রস্থান দেখল। এটা তারই ছেলে তো। সে এত ভদ্র একটা মানুষ, তার ছেলে ইরফান। রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, ভাবছি ইরফান যে হসপিটালে হয়েছিল, একদিন সেখানে খোঁজ নিতে যাব। কোন তেরার ছেলে সাথে যে আমার ভদ্র ছেলের বদল হয়েছে আল্লাহই জানে। তারেক নেওয়াজের কথায় রুমা নেওয়াজ কটমট দৃষ্টিতে তাকায় স্বামীর পানে। রেগে বলে, আমিও যাব একদিন পাগলা গারদে। আমার স্বামীর মুখোশ পরে কোন পাগল আমার সাথে বসে বসে সংসার করছে সেই খোঁজ নিতে। কথাটা বলে শব্দ করে পা ফেলে ঘরে চলে গেল। তারেক নেওয়াজ হতভম্ব চোখে স্ত্রীর যাওয়ার পানে চেয়ে রইল। ছেলের জন্য মাথা নিচু, বউয়ের কাছে পাগল। এসব তার সাথে হচ্ছেটা কি? অসহায় মুখ করে তার ঘরের দিকে হাঁটা ধরল। তার স্ত্রী তাকে না ধুয়ে থাকতে পারে না। এ আর নতুন কি? দেখতে দেখতে আরও এক সপ্তাহ চলে যায়। শুদ্ধ গ্রামে এসেছে আজ। সন্ধ্যার পর বাসা থেকে বেরিয়ে নাছিমের নাম্বারে কল করে দেখা করতে। নাছিম আশেপাশেই ছিল, তাই শুদ্ধ নাছিমকে নিয়ে তাদের বাড়িতে আসে। মায়েরা ঘর থেকে বের হয়। দুপুরের পর থেকে বসে বসে পড়ছিল, ঘর থেকে বের হয়নি। মাত্র বের হলেই সামনে শুদ্ধকে দেখে হেসে বলে, কেমন আছেন ভাইয়া?
শুদ্ধ কিছু বলার আগেই পাশ থেকে নাছিম অবাক হয়ে বলে, বারবিডল? মায়েরা শুদ্ধর পাশে সেই বাসের ছেলেটাকে দেখে চোখ বড় বড় করে তাকায়। রেগে বলে, আপনি আমায় ফলো করতে করতে বাসায়ও চলে এসেছেন? আপনি জানেন আমার জামাই কত রাগী? আপনাকে উড়ে দিতে 1 সেকেন্ডও লাগবে না তার। নাছিম হাঁ করে চেয়ে আছে। পাশ থেকে শুদ্ধ নিজেও অবুঝ নয়নে চেয়ে আছে। তবে মায়েরার কথা শুনে ঠোঁট টিপে হাসলো। ফোন বের করে রেকর্ডের অপশান অন করে বলে, তোমার জামাই কি করবে মায়েরা, আরেকবার বলো তো। মায়েরা নাছিমের দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে, আমার জামাইয়ের মাথা থেকে পা পর্যন্ত শুধু রাগ আর রাগ। যদি জানে তার একমাত্র বউয়ের পিছনে কেউ পড়েছে, তবে তাকে ঠুস করে উড়ে দিতে 1 সেকেন্ডও সময় লাগবে না তার, বুঝলেন? শুধু হাসলো। ভালোই উন্নতি হয়েছে মনে হচ্ছে এদের। হাসি থামিয়ে বলে, মায়েরা তোমার জামাইয়ের দুটো খারাপ গুণ বলো তো। মায়েরা নিজের জামাই শব্দটা শুনে একটু লজ্জা পেয়ে যায়। ওটা তো কথায় কথায় বলে ফেলেছে। আর এই নাছিম তো বাইরের মানুষ, তার সামনে ইরফানকে নিয়ে বলবে কেন? শুদ্ধ বোধহয় মায়েরার মনোভাব বুঝলো, তাই গলা ঝেড়ে বলল, নো প্রবলেম মায়েরা, ও আমাদের ফ্রেন্ড, তুমি নির্দ্বিধায় বলতে পারো। মায়েরা চিন্তিত বদনে বলে, উনাকে বলবেন না কিন্তু। শুদ্ধ মনে মনে হাসে, ওকে শোনানোর জন্যই তো বলতে বলছে। উপরে উপরে মাথা নাড়ে। মায়েরা মুখ ফুলিয়ে বলে, আসলে উনি গন্ডার প্রোম্যাক্স, উনার অনুভূতি নেই, তার ব্যথা লাগে না। আর উনি হলো থাপ্পড় মারার যন্ত্র। ঘূর্ণিঝড় কালবৈশাখী যেমন পরিবেশ নষ্ট করতে ধেয়ে আসে, আপনার বন্ধু ওভাবে থাপ্পড় মারার জন্য আমার গালের মানচিত্র পাল্টাতে ধেয়ে আসে। আবার মাঝে মাঝে একটু মেন্টালদের মতো আচরণ করে। লাস্টে মিনমিন করে বলে, তবে একটু একটু ভালোও আছে। কথাগুলো বলে শুদ্ধর দিকে চেয়ে বলে, আপনারা তার বন্ধু বলেই কিন্তু বলেছি, তাকে বলবেন না যেন। নাছিম গম্ভীর চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা খেয়াল করলে বলে, আপনি আবার আমার দিকে তাকাচ্ছেন কেন? শুনলেন না আমি আপনার বন্ধুর বউ? শুদ্ধ অবাক হয়ে বলে, কি হয়েছে মায়েরা? মায়েরা শুদ্ধকে বিচার দেয়, ভাইয়া এই লোকটা আমায় অনেক দিন হলো ডিস্টার্ব করে, কিছু বলুন তো। শুদ্ধ নাছিমের দিকে তাকিয়ে বলে, ছি ছি ছি, এত অধঃপতন হয়েছে তোর, শেষমেশ ইরফানের বউয়ের পিছু পড়লি। নাছিম রেগে তাকায় শুদ্ধর দিকে, অতঃপর বলে, ওকে ইরফান কবে বিয়ে করলো? ওকে তো আমি বিয়ে করব। শুদ্ধ অবাক হয়ে বলে, এই সেই? নাছিম রেগে বলে, হ্যাঁ, ইরফান তো ওকে ডিভোর্স দিতে চায়, কবে দিবে? শুদ্ধ মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা কৌতূহলী দৃষ্টিতে তাদের দিকে চেয়ে আছে। মৃদু হেসে বলে, মায়েরা মাকে ডেকে বলো আমার এক ফ্রেন্ড এসেছে। মায়েরা অনিচ্ছা সত্ত্বেও মাথা ভর্তি চিন্তা নিয়ে ত্রিনা বেগমের ঘরের দিকে যায়। আসলে ইরফান তাকে ডিভোর্স দিবে, তার বন্ধুরাও জানে, তবে তার খেয়াল রাখে যে এত। মনটা হঠাৎই খারাপ হয়ে গেল। শুদ্ধ তার ফোন পকেটে রেখে বলে, তোর মামাতো ভাইয়ের হাত কে ভেঙেছে জানিস? কে? শুদ্ধ ঠোঁট টিপে হেসে বলে, ইরফান। নাছিম চেঁচিয়ে ওঠে, কি? শুদ্ধ কানে 1 আঙুল ঢুকিয়ে বলে, আরে আস্তে, এর কারণ জানি না, তবে মায়েরা রিলেটেড ছাড়া কিছু হবে না। গ্রামে আসেই মায়েরার জন্য, হাত ভাঙবে আবার কার জন্য? ওকে পছন্দ করলাম আমি, বিয়ে করলো ইরফান, এসব কি ভাই? শুদ্ধ মন খারাপের ভান করে বলে, এখন ভুলে যা, বিয়ে করে নে আরেকজনকে, নয়তো ইরফান তোর ভাইয়ের হাত ভাঙলো, তোকে আবার না জানি একেবারে পঙ্গুই করে দেয়। নাছিম বিরক্ত হলো। মাস 3 আগে একবার গ্রামে এসে মায়েরাকে দেখেছিল, তখনই ঠিক করেছিল এই মেয়েকে বিয়ে করবে। এক দেখাতে ভালো লাগার মতো একটা মেয়ে, কয়েক মাসে ভালো লাগার পরিমাণ দীর্ঘ হয়েছে। এখন শুনছে সে মেয়ে ইরফানের বউ। শুদ্ধর দিকে চেয়ে রেগে বলে, তোর ফালতু বকা বন্ধ কর। ইরফান যা কাঠখট্টা মানুষ, মায়েরা ওর বিপরীত ধর্মী। যা বলছি সব স্বপ্নেই সম্ভব, বাস্তবে না। সারাদিন আমার পা ধরে বললেও বিলিভ করবো না। ইরফান ডিভোর্স দিলে ওকে আমি বিয়ে করব। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো নাছিমের দিকে। হেসে ঘড়িতে দেখলো রাত বাজে 9টা। হেসে বলল, ম্যাজিক দেখবি? নাছিম এমনিতেই রেগে আছে, মেজাজ খারাপ লাগছে। শুদ্ধর বাঁদরামিতে আরও মেজাজ খারাপ হচ্ছে। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে মায়েরা সেই রেকর্ড সেন্ড করে ইরফানকে, সাথে একটা ছোট মেসেজ। ছেলেটা মায়েরার পিছু পিছু আমাদের বাড়িতে চলে এসেছে। বলছি তোর জন্য তো সিনিয়র মেয়ে দেখছি। যে ছেলে মায়েরার পিছু নিয়েছে সে ভালো ছেলে, কথা বলে সব ঠিক করব। মিটিমিটি হেসে ফোন পকেটে রেখে নাছিমের দিকে চেয়ে বলে, রাত 12টার মধ্যে ইরফানকে এখানে পাবি।
এরপর শুদ্ধ নাছিমের কাঁধে হাত দিয়ে বলে, মাইরার প্রথম কথাতেই বোঝা যাচ্ছে ওকে কেউ ডিস্টার্ব করছে। আর আমিও মশলা দিলাম। এবার আমাদের নির্দয় ইরফান বাবু ঝড়ের গতিতে তার না মানা বউয়ের কাছে উড়াল দিয়ে চলে আসবে আর তোকে সুন্দর করে শায়েস্তা করবে। নাছিম শুদ্ধর হাত নামিয়ে সোফায় বসে বলল, ওকে, আমি ওর আসার ওয়েট করছি। দেখি তোর কথা কতটুকু সত্য। সত্য হলেও কি, ওকে আমার পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করব। শুদ্ধ ভ্রুকুচকে বলে, ইরফানের সাথে পারবি? ফালতু ঝামেলা করিস না, ফান করছি না আমি। নাছিম চোখ বুজে বলল, আমিও ফান করছি না ভাই। 3 মাস একেবারে কম নয়। ওকে নিয়ে ডেইলি ভাবি আমি, একদম বারবি ডলের মতো। তুই পারলে আমাকে হেল্প কর, আমি ছ্যাঁকা খাইতে পারবো না। তাছাড়া শুনলি না ইরফান ওকে মারে? এই পুতুলকে মারে কেমনে? আমার তো ভাবলেই কলিজায় লাগে। এই টপিকে একেবারে ইরফানের সাথেই কথা বলবো। শুদ্ধ চিন্তিত হলো, এরা দুজন কোন হাঙ্গামা করবে এখন। ইরফান ঘণ্টাখানেক হলো ভার্সিটির খাতা কাটছিল। ফোনে টুং করে শব্দ হওয়ায় হাত বাড়িয়ে ফোন চেক করে। শুদ্ধর দেয়া ভয়েসে ক্লিক করলে মায়রার কথা ভেসে আসে। প্রথম ভয়েসটা শুনে ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। ডান হাতে কফির মগ তুলে নিয়ে ফোন সহ ব্যালকনিতে যায়। বিড়বিড় করে, যতটা গাধা ভাবি ততটা না। এরপর দ্বিতীয় ভয়েসটা গম্ভীর মুখে শোনে, রাগের আভা নেই মুখে। যখন মাইরার মেন্টাল কথা কানে আসে তখন ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল। এরপর শুদ্ধর মেসেজে চোখ বুলায়। প্রথম ভয়েস আবারও ওপেন করে। মনে হলো মাইরা কাউকে বলছে, মানে শুদ্ধর কথা মিথ্যা নয়। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে যায়। শুদ্ধর নাম্বারে কল দিলে সাথে সাথে রিসিভ হয়। ইরফান বলে ওঠে, ছেলেটা কে? শুদ্ধ শব্দ করে হেসে ফেলল, যদিও এখন হাসির সময় না। দুই বন্ধুর মাঝে ঝামেলা লাগতে যাচ্ছে আর সে হাসছে। কিন্তু ইরফানের কাহিনী দেখে না হেসেও পারে না। ইরফান রেগে বলে, যা জিজ্ঞেস করলাম বল। শুদ্ধ নিজেকে সামলে বলল, নাছিম, ওর বারবি ডল এই মায়রা। ইরফান অবাক হয়ে বলে, হোয়াট? শুদ্ধ হেসে বলে, তা দিয়ে দিবি ওর বারবি ডলকে? ও আমাদের বাসায় আছে। শিয়াল যেমন মুরগিকে ধরতে চায়, ও মায়রাকে বারবার এভাবে ধরতে চাচ্ছে। আমি তোর দায়িত্ববান বন্ধু আর ভাই বলে তোর বউকে পাহারা দিচ্ছি। কতক্ষণ পারবো জানি না। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, ওকে এক্ষুনি বের করে দে বাসা থেকে। শুদ্ধ হেসে বলে, যাচ্ছে না, মায়রাকে ডেকে আনি যাই। ওদের গল্প করার স্পেস দিয়ে একটু, তুই নিশ্চিন্তে ঘুমা। কথাটা বলেই কল কেটে দিল। ওপাশ থেকে ইরফান হাতের মগ ছুঁড়ে ফেললো। বিড়বিড় করে, স্টুপিড গার্ল, তোমার মুখে পার্মানেন্ট কালি মাখাবো আমি, ওয়েট। এরপর গটগট পায়ে ভিতরে গিয়ে টেবিলে বিছানো এক্সামের খাতাগুলো গুছিয়ে রাখলো। দ্রুত রেডি হয়ে বের হয়ে গেল বাসা থেকে। নাছিম কটমট চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ পাত্তা দিল না। নাছিম রেগে বলল, আমি শিয়ালের মতো ওঁত পেতে আছি? শুদ্ধ মিটিমিটি হেসে বলল, তা নেই। মায়েরাকে ডেকে আনলে বারবিডল করে তো মুখে ফেনা তুলবি, গল্পও করবি না? মুহূর্তেই নাছিমের মুখ থেকে রাগের হাওয়া মিলিয়ে যায়। স্বাভাবিক গলায় বলে, যা ডেকে আনতে হবে। শুদ্ধ ভ্রুকুচকে বলল, ইরফান আসুক, ওর বউ ও দিলে দিবে, আমাকে বলে লাভ নেই। নাছিম হতাশার শ্বাস ফেলে মন খারাপ করে বসে রইল। কি কপাল তার! এক টাইমে জীবনে পছন্দ করলো, তাকেই তার বন্ধুর বউ হতে হলো। মনটাই ভেঙে গেল। নাছিম আর শুদ্ধদের বাড়ির সামনে অন্ধকারে বসেছিল। রাত প্রায় 12টার কাছাকাছি। ইরফানের গাড়ি এসে থামে। শুদ্ধ হেসে নাছিমের উদ্দেশ্যে বলে, বুঝলি কিছু? নাছিম মন আরও খারাপ হয়। তার কপাল যে পুড়েছে খুব ভালোই বুঝলো। ইরফান নাছিমকে দেখে এগিয়ে এসে বলে, তুই এখনও যাসনি কেন? নাছিম হেসে বলে, বারবি ডল যেখানে আমিও সেখানে। তুই আমার বারবি ডলকে ডিভোর্স দিয়ে দে, আমি ওকে বিয়ে করব। কথাটা বলতে দেরি হলো, ইরফানের নাছিমের গাল বরাবর ঘুষি দিতে দেরি হয়নি। নাছিম ইরফানকে ধাক্কা দিয়ে বলে, বাল, তোর এই হাত চালানো অফ কর তো। আমার ডলটাকেও নাকি মারিস? তোর কাছে তো ওকে রাখাই যাবে না। ইরফান আবারও তেড়ে আসতে নিলে শুদ্ধ পিছন থেকে ইরফানকে টেনে ধরে বলে, আরে থাম, কি মারামারি শুরু করলি? আমি সমাধান করে দিচ্ছি সব। নাছিম রুকুজকে বলে, আমার বারবি ডলকে কত মারটা না মারলি রে, তোর খবর করবো আমি। ইরফান রাগান্বিত সরবার, শি ইজ অনলি মাই পার্সোনাল প্রপার্টি। ওকে মারবো, কাটবো, যা ইচ্ছা করবো। হু আর ইউ টু সে? আর একবার ওকে এই ফালতু নামে ডাকলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি।
নাছিম অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। এটা ইরফান? বিশ্বাসই হয় না। শুদ্ধর দিকে তাকালে দেখলো শুদ্ধ হাসছে। নাছিম ঢোক গিলল, অতপর মৃদুস্বরে বলে, তুই ওকে অনেক মেরেছিস, আর তোর মতো এমন হোপ করে রাখা মানুষকে কে লাইক করবে? ও তোকে লাইক করে না, আই এম শিওর। ইরফান শান্ত চোখে তাকায় নাছিমের দিকে। নাছিম আবারও বলে, আমার সাথে 3 দিন মিশলে ওর আমাকে ভালো লাগবে, আমি লিখে দিচ্ছি। তাছাড়া ও তোর মার খেয়ে আমার মতো অপশান পেলে অবশ্যই মার খাওয়ার জন্য তোর কাছে থাকবে না। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে এগিয়ে এসে নাছিমের কলার ধরে দাঁতে দাঁত পিষে বলে, ওর আশেপাশে তোকে যদি একবারও দেখেছি, বিলিভ মি, তোকে কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে জাস্ট একবারও ভাববো না, মাইন্ডেড। কথাটা বলে নাছিমকে ধাক্কা মেরে বাড়ির ভেতরে চলে যায়। মায়েরা পড়তে পড়তে টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে গিয়েছিল। ঘুম ভাগলে অনুভব করে ঘাড় কেমন যেন ব্যথা হয়ে গিয়েছে। ঘরের লাইট জ্বালানো, ঘড়িতে দেখলো 12টা বাজে। চেয়ার থেকে উঠে দরজার কাছে আসে ঘরের লাইট অফ করতে। তখনই তার ঘরের দরজা খুলে যায়। মায়েরা চোখ তুলে তাকিয়ে সামনে ইরফানকে দেখে অবাক হয়। এত রাতে ইরফান এখানে কেন?